নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন, স্কুলের প্রশ্ন। এটা 2024 সনের এবং 2025 সনের মডেল প্রশ্ন হিসেবে তোমাদের দেখাবো 40 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন। তোমাদের ক্লাস বলেছি যে নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 1 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। সিলেবাস, প্রথমেই তোমাদের সিলেবাস বলবো। দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাস সেটা হচ্ছে যৌবনিক ক্রিয়া। তো এর মধ্যে কি 3.1 উদ্ভিদ শরীরবিদ্যা অর্থাৎ তৃতীয় অধ্যায়, 3.2 শ্বসন, 3.3 পুষ্টি, 3.4 সংবহন এবং 3.5 রেশন। অর্থাৎ আমার তৃতীয় অধ্যায়ের 5টা পার্ট আছে আলাদা করে উদ্ভিদের। এই যে 5টি পার্ট প্রতিটা নিয়েই তোমাদের এই পরীক্ষার প্রশ্ন সেট হবে। যাই হোক, তোমাদের এটা 40 মার্কের সময় থাকবে 80 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট। সিলেবাস নম্বর বিভাজন সহ সম্পূর্ণ সমাধান আমি দেখাচ্ছি। এখনই সরাসরি চলে যাব তোমাদের প্রশ্নের উত্তরে। প্রথমে যদি আমরা প্রশ্ন বলি, এটা কি দেখো, একটি ধাপধাপি হাই স্কুল সেকেন্ড সামেটিভ এভালুয়েশন। এটা 2022-এর একটি প্রশ্ন, ক্লাস 9-এর, সাবজেক্ট লাইফ সায়েন্স। টাইম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, পূর্ণমার্ক 40। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা বাক্যটি পূর্ণ করো। এখানে 7টি প্রশ্ন আছে। তারপর নির্মিত প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। এখানে শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা, তারপরে বামস্তঙ্গের সঙ্গে ডানস্তঙ্গ মেলানো, তারপরে দেখা যাচ্ছে 2 মার্কের 5টি প্রশ্ন। তারপরে ঘ নম্বরে বিভাগ ঘতে আছে কি তোমার 4 নম্বরের যে প্রশ্ন, সেই 4 নম্বরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর। এখানে 3টির নাম, তোমার প্রতিটাই 5 মার্কের যে প্রশ্ন সেটা আছে। যাই হোক, আমি সরাসরি এখন চলে যাচ্ছি সমাধানে। 1 নম্বর প্রশ্নের যে সমাধান সেটা আমি দেখাবো। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত পদার্থরূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হলো কি? তার উৎস হলো জল, H2O। খ নম্বর উত্তর। ফ্রেম কোন কোন প্রাণীর রেশন অঙ্গ? ফ্রেম হচ্ছে চ্যাপ্টা কৃমি, অর্থাৎ ফ্ল্যাট ওয়ার্ম আমরা এটাকে যদি বলি। ফ্রেম কোষ বা অর্থাৎ একটা কৃমি, দ্যাট মিনস ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি। ভিটামিন সি নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে? ভিটামিন সি স্কারভি রোগ প্রতিরোধ করে, অর্থাৎ স্কারভিতে উত্তর হবে ঘ। বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার কমে যায়, এটা হচ্ছে হ্রাস পায়, অর্থাৎ খ নম্বর উত্তর। একটি স্বল্পমাত্রিক পরিশেষক হলো কি? নাইট্রোজেন হচ্ছে একটি স্বল্পমাত্রিক পরিশেষক। কোন রঞ্জকের উপস্থিতি রক্ত লাল হয়? এটা সবাই জানি আমরা, হিমোগ্লোবিন, ক নম্বর উত্তর। এরপরে আরশোলার শ্বাস হলো শ্বাসঙ্গ কি? আরশোলার শ্বাসঙ্গ ট্রাকিয়া হচ্ছে আরশোলার শ্বাসঙ্গ। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ MCQ। এরপরে চলে যাব শূন্যস্থান পূরণে। জলের ফটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও ড্যাশ উৎপন্ন হয়। আসলে জলের ফটোলাইসিস করলে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন হয়। 2-এর 2 ড্যাশ বিভাগে রক্তকে সার্বিক দাতা বলা হয়। ও গ্রুপে রক্তকে সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়। সর্পগন্ধা গাছের মূলে ড্যাশ উপকার পাওয়া যায়? রেসারপিন নামক উপকার পাওয়া যায়। মানবদেহে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় লিভার বা যকৃৎ অঙ্গে। এরপরের প্রশ্ন বি, নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। সালোক সংশ্লেষণ আলোক দশা স্টোম অঞ্চলে ঘটে। আমরা যদি দেখি এটা মিথ্যা, কারণ না, সালোক সংশ্লেষণ আলোক দশা স্টোম অঞ্চলে ঘটে না। আলোক দশা ক্লোরোপ্লাস্ট থাইলাকয়েড ঝিল্লিতে ঘটে, যেখানে আলোক শক্তিকে রাসায়নিক শক্তি অর্থাৎ এটিপি এবং NADPH রূপান্তরিত করা হয়। কুমিরের শ্বাসঙ্গ হলো ফুসফুস, এটা সত্য না মিথ্যা? কুমিরের শ্বাসঙ্গ ফুসফুস, কারণ কুমিরের ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয়। তারা জল ও স্থলে উভয় জায়গায় বাস করতে পারে, তাই তাদের শ্বাস প্রশ্বাস অঙ্গ হিসেবে ফুসফুস রয়েছে। পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? পেপসিন প্রোটিন পেপটনে পরিণত করে। পেপসিন নামক উৎসেচক প্রোটিনকে পেপটনে রূপান্তরিত করে। এটি একটি পাচক উৎসেচক বা যা পাকস্থলীতে কাজ করে এবং খাদ্যস্থিত প্রোটিনকে ভেঙে পেপটাইড বা পেপটনের মতো ছোট ছোট অংশে রূপান্তরিত করে। কাজে এটা সত্য। লিম্ফোসাইট ও শ্বেতকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে। এটা কি মিথ্যা? কারণ লিম্ফোসাইট শ্বেতকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে না। হেপারিন নিঃসরণ করে বেসোফিল বা মাস্ট কোষ। বেসোফিল হলো এক ধরনের শ্বেত রক্তকণিকা যা হিস্টামিন ও হেপারিন নিঃসরণ করে, যা রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। লিম্ফোসাইট ও শ্বেত রক্তকণিকা কিন্তু তাদের প্রধান কাজ রোগ প্রতিরোধ করা। এরপরে আমরা চলে যাব সি নম্বর, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলকরণ। আমরা প্রথমে যদি বলি পিজিএটা কি? সালোক সংশ্লেষণে পিজিএ বা
গ্লিসারিক অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী যৌগ। এটি কার্বন ডাই অক্সাইড আবদ্ধ হওয়ার পর কেলভিন চক্রে গঠিত হয়। অর্থাৎ পিজিএ প্রথম অ্যাসিড যৌগ যা C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণ উৎপন্ন করে। অর্থাৎ আমার পিজিএ এর সাথে আমি কি দিতে পারি? পিজি এর সাথে হচ্ছে সালোক সংশ্লেষণ, অর্থাৎ খ নম্বর উত্তর। মধ্যছদা, মধ্যছদা হলো একটি গম্বুজ আকৃতির পেশি যা বক্ষ গহ্বরের এবং উদর গহ্বর অ্যাবডোমিনাল ক্যাভিটি কে পৃথক করে। এটি প্রধান শ্বাসপেশি বা প্রশ্বাস প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে। অর্থাৎ মধ্যছদা তাহলে শ্বাসপেশি। এবং টেনিন এটা পাওয়া যায় চা গাছের পাতায়, কারণ টেনিন চা গাছের পাতায় বিভিন্ন ধরনের টেনিন দেখা গেছে, চা গাছের পাতা না আরও অন্যান্য গাছের পাতায়ও টেনিন পাওয়া যায়। যাই হোক, এটা ফসফোরাইলেশন কাকে বলে? এটা 2 নম্বরের প্রশ্ন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলো নির্ভর পর্যায়ে অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরির প্রক্রিয়া যা সৌরশক্তি ব্যবহার করে সম্পন্ন হয়। এটি ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড ঝিল্লিতে ঘটে, যেখানে সূর্যালোকের উপস্থিতি শক্তি ব্যবহার করে এডিপি এবং অজৈব ফসফেট অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট থেকে এটিপি তৈরি করা হয়। এরপর 3-এর 2 নম্বরের প্রশ্ন, বাষ্পমোচন ও বাষ্পীভবনের দুটি পার্থক্য। তাহলে বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে প্রথম যদি সংজ্ঞা বলি, উদ্ভিদের পাতা অন্যান্য বায়বীয় অঙ্গ থেকে জলীয় বাষ্প আকারে বের হয়ে একটি শরীরবৃত্ত প্রক্রিয়া। এবং তরল বাষ্পীভবন হচ্ছে তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত হওয়ার একটি পদার্থবিদ্যার প্রক্রিয়া। স্থান উদ্ভিদের পাতা, কাণ্ড, ফুল ও মূলের মাধ্যমে হয়। আর বিভিন্ন পদার্থ যেমন জল, অ্যালকোহল ইত্যাদি ক্ষেত্রে হয়। উদ্দেশ্য জল পরিবহন, খাদ্য তৈরি, তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি। পদার্থের অবস্থার পরিবর্তন। তারপর প্রয়োজনীয়তা উদ্ভিদের জন্য একটি অত্যাবশ্যক প্রক্রিয়া আর সাধারণত উদ্ভিদের জন্য সরাসরি প্রয়োজনীয় নয়। বৈশিষ্ট্য উদ্ভিদের একটি শরীরবৃত্ত প্রক্রিয়া যা উদ্ভিদের জীবনের জন্য অপরিহার্য, আর এটি প্রাকৃতিক প্রক্রিয়া যা বিভিন্ন পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়। এরপরের প্রশ্ন হচ্ছে বিএমআর কাকে বলে? বিএমআর হলো বেসাল মেটাবলিক রেট, যা কোনো জীবন্ত মানুষের বিশ্রামরত অবস্থায় শরীরকে স্বাভাবিক কাজকর্মের জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ। এটি হলো সেই ক্যালোরি যা আপনার শরীরের মৌলিক কাজ যেমন শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন করতে ব্যবহার করে। এরপর রক্ততঞ্চনের তাৎপর্য। রক্ততঞ্চন বা জমাট বাঁধার প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। এটি শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে এবং আঘাতের স্থানে রক্তপাত বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তঞ্চনের প্রক্রিয়াটি সঠিক না হলে তা মারাত্মক হতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তঞ্চনের তাৎপর্য রক্তক্ষরণ বন্ধ করা। রক্ততঞ্চনের ফলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়, যা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্ষতস্থান মেরামত। তঞ্চন প্রক্রিয়াটি ক্ষতস্থান মেরামত করতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধার ফলে ক্ষতস্থানের চারপাশে একটি সুরক্ষা দেয়াল তৈরি হয় যা ব্যাকটেরিয়া বা অন্যান্য ক্ষতিকারক উপাদান থেকে সুরক্ষিত রাখে। হেমোস্টাটিসিস। রক্ততঞ্চনের প্রক্রিয়াটি হেমোস্টাটিসিস রক্তক্ষরণ বন্ধ হওয়া প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ। পরের প্রশ্ন যদি আমরা দেখি, যকৃৎকে রেশন অঙ্গ রূপে গণ্য করা হয় কেন? যকৃৎ রেশন অঙ্গ হিসেবে গণ্য করার কারণ হলো এটি বিভিন্ন বিপাকীয় বর্জ্য পদার্থ অন্যান্য ক্ষতিকারক পদার্থকে শরীর থেকে নিষ্কাশন করতে সাহায্য করে। যকৃৎ বিপাকীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটি শরীর থেকে বর্জ্য পদার্থ যেমন বিলিরুবিন, অ্যামোনিয়া ইত্যাদি নিষ্কাশনে সহায়তা করে। যকৃতের এই কার্যকারিতা এটিকে রেশন অঙ্গ হিসেবে গণ্য করার কারণ। যকৃতের রেশন অঙ্গ হিসেবে কাজ করার কয়েকটি প্রধান কারণ যেমন বিলিরুবিন নিষ্কাশন, অ্যামোনিয়া নিষ্কাশন, বিভিন্ন বিষাক্ত পদার্থ নিষ্কাশন, রক্ত থেকে ক্ষতিকারক পদার্থ ছেঁকিয়ে নেওয়া, এইসব কারণে যকৃতের গুরুত্বপূর্ণ রেশন অঙ্গ হিসেবে গণ্য করা হয়। পরের প্রশ্ন হচ্ছে তোমার 3-এর 6, বাষ্পমোচন কিভাবে রসের উৎস এভাবে কাজ করে? আমরা যদি দেখি বাষ্পমোচন রসের উৎস হিসেবে সাহায্য করে, কারণ বাষ্পমোচনের ফলে পাতায় বাষ্পীয় চাপ বাড়ে যা জাইলেম বাহিকা থেকে জল শোষণ সাহায্য করে। এই শোষণ শক্তিকে বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান বলে, যা মূল থেকে জল ও খনিজ লবণকে ঊর্ধ্বমুখী করে রসের উচ্ছেদ ঘটায়। তারপরে বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ থেকে জলীয় বাষ্প নির্গত হওয়ার ফলে পাতার কোষগুলোতে ব্যাপন চাপ হ্রাস পায়। এই ব্যাপন চাপের কারণে জাইলেম বহিকে একটি বিশেষ শোষণ চাপ সৃষ্টি হয় যা মূল থেকে জল ও খনিজ লবণকে জাইলেম বাহিকে দিয়ে উপরের দিকে বাষ্পমোচনের টানের মাধ্যমে পরিবহন করে। অনুভাবে বলতে গেলে বাষ্পমোচনের পাতার কোষগুলো জলীয় বাষ্পের ঘনত্ব কমিয়ে দেয়, ফলে জাইলেম বহিকা জল শোষণের জন্য একটি টান তৈরি হয় যা মূল থেকে জল ও খনিজ লবণের উপরের দিকে যেতে সাহায্য করে। এই প্রক্রিয়াটিকে রসের উচ্ছেদ অর্থাৎ অ্যাবসেন্ট অফ সাব বলা হয়। এরপরের প্রশ্ন,
সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড ভূমিকা। সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড হলো একটি প্রধান উপাদান যা উদ্ভিদের খাদ্য তৈরি অক্সিজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কার্বন ও অক্সিজেন সরবরাহ করে যা শর্করা গ্লুকোজ তৈরির জন্য প্রয়োজনীয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, জল ব্যবহার করে, সূর্যের আলো ব্যবহার করে গ্লুকোজ C6H12O6 ও অক্সিজেন তৈরি করে। এই প্রক্রিয়াটি খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা যেমন শর্করা গ্লুকোজ তৈরি। কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণ উদ্ভিদের খাদ্য তৈরি বা শর্করা তৈরিতে মূল উপাদান হিসেবে কাজ করে। অক্সিজেন উৎপাদন। সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড শোষণ প্রক্রিয়ার ফলে অক্সিজেন তৈরি হয় যা জীবদের জন্য অপরিহার্য, জীবনের জন্য প্রয়োজনীয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা শুধুমাত্র উদ্ভিদের জন্য না, বরং সমগ্র খাদ্য শৃঙ্খলা ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, সেটা হচ্ছে কি মিথজীবীয় পুষ্টিও কাকে বলে, একটি উদাহরণ দাও। মিথজীবী পুষ্টি হলো এক প্রকার পুষ্টি যেখানে ভিন্ন জীব একে অপরের সঙ্গে লাভজনকভাবে বসবাস করে। এই সম্পর্কের ফলে উভয় জীবে উপকৃত হয়। উদাহরণস্বরূপ লাইকেন নামক উদ্ভিদের শেওলা ও ছত্রাক একসঙ্গে বসবাস করে এবং তাদের মধ্যে পুষ্টি আদান প্রদান হয়, যা মিথজীবী একটি পুষ্টি একটি উদাহরণ। সালোক সংশ্লেষণ কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সেটা আমরা দেখিয়েছি। এরপরের প্রশ্ন পরে হচ্ছে উদ্ভিদের রেচনের পদ্ধতিগুলো আমরা এটা 4 নম্বরের প্রশ্ন হিসেবে দেখব। 4 নম্বর, 4-এর 1, 4-এর 2, 4-এর 3, এখানে টোটাল আছে 3টি প্রশ্ন অথবা লক্ষণীয় সেভাবে বলেছে। তো একটি নেফ্রনের চিত্র অঙ্কন করো। তোমরা নেফ্রন যদি দেখো ভালো করে, এখানে এটা হচ্ছে নেফ্রনের চিত্র। তো বেশি বেশি করে প্র্যাকটিস করে নেফ্রনের চিত্রটা সুন্দর করে আঁকবে এবং যথাযথ নির্দেশনা অবলম্বন করবে। এরপরে হচ্ছে তোমার 4-এর 2 অথবার প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করা, নির্মিত অংশগুলো চিহ্নিত করো। এটা হচ্ছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র। আর এখানে অনেক দেওয়া আছে, কিন্তু তোমার যে পরীক্ষা হলে যে অংশটুকু দিবে সেটাই শুধু তোমরা চিহ্নিত করবে। যেমন এখানে ঊর্ধ্ব মহাশিরা, মহাধমনী, ডানালিন্দ, বামালিন্দ, ডান নিলয়, বাম নিলয়, ফুসফুসু ধমনী, ফুসফুসু শিরা, ফুসফুসু কপাটিকা, ত্রিপক, ট্রাই, ক্যাসপিড কপাটিকা, দ্বিপত্র, মহাধমনী, নিম্ন মহাশিরা, পেরিকার্ডিয়াম। এরপরে তোমার 4-এর 2 নম্বরের প্রশ্ন, সালোক সংশ্লেষণ সংজ্ঞা লেখো, সালোক সংশ্লেষণের 2টি তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। সালোক সংশ্লেষণ যে শরীরবৃত্ত প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা দ্যাট মিনস গ্লুকোজ সংশ্লিষ্ট হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তি আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে। সালোক সংশ্লেষণের তাৎপর্য, সালোক সংশ্লেষণের বেশ কয়েকটি তাৎপর্য আছে। তোমাদের এখানে 2টো তাৎপর্যের কথা বলেছে, যে যতটি তাৎপর্যের কথা বলবে তোমরা ততটি উত্তর দেবে। যেমন শক্তির উৎস সালোক সংশ্লেষণের পদ্ধতি সৌরশক্তি স্থিতিশক্তি রূপে গ্লুকোজের সঞ্চিত, গ্লুকোজ সঞ্চিত স্থিতিশক্তি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে অন্যান্য জীবের দেহে প্রবাহিত হয়। খাদ্যের উৎস, সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, গ্লুকোজ থেকে প্রোটিন, ফ্যাট ও অন্যান্য খাদ্য তৈরি করে। বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিমাণের ভারসাম্য, জীবকুল শ্বসন প্রক্রিয়ার সময়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। শুধুমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যেত এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে পরিবেশ দূষিত হতো। কিন্তু সবুজ উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ার জন্য বায়ুর কার্বন ডাইঅক্সাইড গৃহীত এবং পরিবেশের অক্সিজেন মুক্ত হয়, ফলে বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় থাকে এবং জ্বালানির উৎস হিসেবে বলা যেতে পারে। যাই হোক, তোমাদের 2 থেকে 3টি যতটা উৎস বলবে তার উত্তর দেবে। শ্বসন ও দহনের 3টি পার্থক্য লেখো এবং দহনের সন্ধানের 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। তাহলে আমি যদি দেখি এখানে শ্বসন ও দহনের মধ্যে 3টি পার্থক্য বলছে, যেমন বৈশিষ্ট্য, শ্বসন এবং দহনের মধ্যে প্রক্রিয়া, এটা জৈব প্রক্রিয়া, এটা রাসায়নিক প্রক্রিয়া। স্থান, এটা কোষের মধ্যে হয়, এটা কোষের বাইরে হয়। শক্তি উৎপাদন ধীরে ধীরে বিভিন্ন ধাপে, তারপরে এটা দ্রুত তাপ ও আলো রূপে। নিয়ন্ত্রিত, এটা অনিয়ন্ত্রিত। অক্সিজেন ব্যবহার শক্তি উৎপাদনের জন্য এবং শক্তি নির্গমনের জন্য। এরপরের যেমন সন্ধান প্রক্রিয়া, যা ফার্মেন্টেশন নামেও পরিচিত, একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া যেখানে বিভিন্ন অণু ভেঙে যায়। এটি বিভিন্ন খাদ্য পানীয় তৈরিতে ব্যবহৃত হয়, যেমন দুধ থেকে দই তৈরিতে, রুটি তৈরির জন্য এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। খাদ্য উৎপাদন, সন্ধান প্রক্রিয়া বিভিন্ন খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়, যেমন দই, টক দই, ব্রয়লার এবং বিভিন্ন প্রকার পানীয় তৈরি হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। শারীরিক ও রাসায়নিক প্রক্রিয়া, সন্ধান প্রক্রিয়া শুধুমাত্র খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় না, এটি কোষীয় শ্বসন, অন্যান্য শারীরিক এবং রাসায়নিক প্রক্রিয়ার সাথেও সম্পর্কিত। শিল্পের ব্যবহার, সন্ধান প্রক্রিয়া শিল্পে বিভিন্ন কাজে লাগে, যেমন অ্যালকোহল উৎপাদন। উপজাতের ব্যবহার, সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট উপজাতগুলিও কাজে লাগাতে পারে, যা অপচয় কমাতে এবং রাজস্ব বাড়াতে সাহায্য করে। আর্থিক লাভ, সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে তৈরি খাদ্য এবং পানীয় চাহিদা বেশি থাকে, যা আর্থিক লাভজনক তৈরি করতে পারে। যাই হোক, এরপর আমরা পরের প্রশ্ন দেখব, পাচক উৎসেচক কাকে বলে? মানবদেহে বিপাকীয় গোলযোগের সংক্ষেপে আলোচনা করো। পাচক বা
ডাইজেস্টিভ এনজাইম হলো এক প্রকার জৈব অনুঘটক যা খাদ্য পরিপাক প্রক্রিয়া খাদ্যকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করতে সাহায্য করে এবং যাতে শরীর সেই পুষ্টিগুলো শোষণ করতে পারে। পাচক উৎসেচক পদার্থ তিনটি ধরনের হয়। অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য যেমন স্টার্চকে ভেঙে গ্লুকোজে পরিণত করে পোট্রিস, হ্যাঁ প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে লাইপেজ, হ্যাঁ চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। মানবদেহে বিপাক গোলযোগ ও বিপাকীয় ব্যাধি ঘটে যখন শরীর খাদ্য থেকে শক্তি তৈরি করার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। তারপর এই প্রক্রিয়া প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিডের মতো ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলির ব্যবহার, প্রক্রিয়াকরণ এবং বিতরণের ত্রুটি সৃষ্টি করে। এর ফলে বিভিন্ন রোগ হতে পারে যেমন ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা এবং কিছু জিনগত রোগ। বিপাকীয় গোলযোগের কারণ জিনগত ত্রুটি। কিছু জিনগত ত্রুটি শরীরে নির্দিষ্ট এনজাইম তৈরি করতে বাধা দেয় যা বিপাকীয় প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়। এর ফলে নির্দিষ্ট বিপাকীয় পথ ব্যাহত হয়। অঙ্গের কর্মহানিতে লিভার, প্যানক্রিয়াসি এবং কিডনির মতো অঙ্গগুলি কর্মহানিতে বিপাকীয় প্রক্রিয়া ব্যাঘাত ঘটতে পারে। এই অঙ্গগুলোর বিপাকীয় পদার্থ তৈরি এবং প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা। অতিরিক্ত বা কম হরমোনে শরীরে কিছু হরমোন যেমন ইনসুলিন অতিরিক্ত বা অভাব বিপাকীয় প্রক্রিয়া প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ ডায়াবেটিস, ইনসুলিন অভাব বা প্রতিরোধ ক্ষমতা দেখা যায় যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। দূষণ ও খাদ্য, পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিপাকীয় গোলযোগের কারণ হতে পারে। এরপর উদ্ভিদের রেশন পদ্ধতি। উদ্ভিদের রেশন পদ্ধতি প্রাণীদের রেশন পদ্ধতির মতো সুস্পষ্ট নয়। উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেশন অঙ্গ নাই। রেশন পদার্থগুলো গাছের শুকনো ছাল, পাতা, অন্যান্য অঙ্গের মাধ্যমে পরিত্যক্ত হয় অথবা মৃত বা জীবিত কোষে জমা থাকে। উদ্ভিদের রেশন প্রক্রিয়া। বাষ্পমোচন। উদ্ভিদের পাতায় অবস্থিত স্টামোটা ছিদ্রের মাধ্যমে যা জলীয় বাষ্প নির্গত হওয়ার যে প্রক্রিয়াকে বাষ্পমোচন বলা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত জল ও কিছু গ্যাস উদ্ভিদের শরীর থেকে বেরিয়ে যায়। রেশন পদার্থ ত্যাগ। উদ্ভিদের রেশন পদার্থগুলো বিভিন্ন উপায়ে ত্যাগ করে যেমন গাছের শুকনো ছাল ও পাতা মাধ্যম। কিছু রেশন পদার্থ মৃত বা জীবিত কোষে জমা থাকতে পারে। উদ্ভিদের রেশন পদার্থগুলো ফল ও কাণ্ডের উপরিভাগ থেকেও নির্গত হতে পারে। অন্যান্য রেশন প্রক্রিয়া। উদ্ভিদের রেশন প্রক্রিয়ার মধ্যে সালোকসংশ্লেষণের সময় নির্গত অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত হয়। শ্বাস প্রশ্বাসের সময় নির্গত কার্বন ডাইঅক্সাইড সালোকসংশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। গত ও রজনের অর্থনৈতিক গুরুত্ব। গত ও রজন হলো উদ্ভিদের রেশন পদার্থ যা বিভিন্ন অর্থনৈতিক কাজে ব্যবহার হয়। গত, রজন উভয় বার্নিশ, আঠা, বিভিন্ন শিল্প পণ্য তৈরিতে ব্যবহৃত। এছাড়া কিছু রজন ঔষধি কাজেও ব্যবহৃত হয়। গদের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে আঠা, গদ আঠা তৈরি করার জন্য ব্যবহৃত হয়। শিল্প পণ্য তৈরিতে যেমন গদ, বার্নিশ, আবরণ, অন্যান্য শিল্প পণ্যের কাজে ব্যবহৃত হয়। ঔষধ তৈরিতে কিছু গদ ঔষধি কাজে ব্যবহৃত। রজন অর্থনৈতিক গুরুত্ব বার্নিশ ও আবরণ তৈরিতে। রজন বার্নিশ ও আবরণ তৈরিতে ব্যবহৃত হয়। আঠা তৈরি। রজন আঠা তৈরি করার জন্য ব্যবহৃত হয় এবং শিল্প পণ্য রজন বিভিন্ন শিল্প পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যেমন প্লাস্টিক। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ যে মডেল প্রশ্ন এবং তার সমাধান। পরিশেষে তোমাদের বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।